আদালত বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি আশা করতেছি উনি অবশ্যই আইনের আওতায় উনি আসবেন, কারণ আইন সকলের জন্যই সমান। এইমাত্র একটা ব্রেকিং খবর হচ্ছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জের 2 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে ভীষণভাবে একটি ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থাৎ কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, তিনি মূলত তাকে নিয়ে একটু কটূক্তি করায়, সেইটাকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সমালোচনাকে ঘিরেই মূলত আজকের এই মামলার যে রায়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তের পাওয়া সব থেকে ব্রেকিং নিউজ হচ্ছে মুফতি আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে। আজকে আপনারা কিছুক্ষণ আগেই এই দৃশ্যটি দেখতে পেলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাকে নিয়ে কি বলছে আমাদের আইনজীবীরা এবং তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, কটূক্তি করার মামলা করা হয়েছিল। আমরা জানি যে মুফতি আমির হামজা বেশ কিছুদিন হলো তার উল্টাপাল্টা বক্তব্যের কারণে তিনি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক পরিমাণে ভাইরাল ছিলেন, ট্রল হচ্ছিলেন। অবশেষে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যে কোনো সময় তিনি কারাগারে এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে পারেন। তো যাই হোক, আপনাদের সামনে কিছু ভিডিও চিত্র দেখাবো কেন তাকে গ্রেফতার করা হলো এবং তাকে নিয়ে কি হচ্ছে নতুন করে, সব কিছু থাকছে আজকের এই প্রতিবেদনে। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গত 2 এপ্রিল কুষ্টিয়া সদরের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আমি বাদী হয়ে মানহানির মামলা করেছিলাম। মামলাটার উদ্দেশ্য ছিল আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদকে কটূক্তি করেছিল, তাকে নাস্তিক বলেছিল। আমরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলাম গত 2 এপ্রিল 2026 সালে। 2 এপ্রিল মাননীয় আদালত তাকে হাজির হওয়ার জন্য সমনের আদেশ দেন এবং সমনের তারিখ আজকে ছিল। উনি হাজির হন নাই। মাননীয় আদালত আমাকে প্রশ্ন করলেন, যেহেতু সংসদ চলতেছে এই মুহূর্তে ওয়ারেন্ট দেওয়া ঠিক হবে কিনা। আমি বললাম, সংসদ চলার কারণে ওয়ারেন্ট দেওয়াতে কোনো বাধা নাই। সংসদ চলবে, পুলিশকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা দিবেন আপনি। পুলিশ যদি মনে করে তাকে সংসদের স্পিকারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে, করবে, কিন্তু ওয়ারেন্ট দেওয়াতে কোনো বাধা নাই। পরে আমার কথায় সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি আশা করতেছি উনি অবশ্যই আইনের আওতায় উনি আসবেন, কারণ আইন সকলের জন্যই সমান। আমরা সকল নিয়মকানুন মেনেই ওনার বিরুদ্ধে মামলা করেছি এবং উনি যদি সংসদ সদস্য সংসদ চলাতক অবস্থায় গ্রেপ্তার করতে হয়, পুলিশ স্পিকারের পারমিশন নেবে। যেহেতু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এখানে অবশ্যই মাননীয় স্পিকার পারমিশন দেবেন। আপনারা জানেন যে আমাদের সিরাজগঞ্জের অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সম্বন্ধে যে কথা বলছে, নাস্তিক বলছে, নাস্তিক শব্দের আমরা ব্যাখ্যা, আপনারা জানেন যে আমরা বিভিন্ন হাফেজ এবং বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে কিন্তু আমরা বলছি যে আপনারা এটার ব্যাখ্যা দেন যে নাস্তিক কাকে বলে। তারা ব্যাখ্যা দিয়ে দিছে, আইনের মতো চলবে এবং আমরা তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি এবং আমরা চাচ্ছি যে সে অনতিবিলম্বে গ্রেপ্তার হোক এবং সে আইনের আওতায় আইসা তার জামিন হোক সে নিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জের 2 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে ভীষণভাবে একটি ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থাৎ কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, তিনি মূলত তাকে নিয়ে একটু কটূক্তি করায়, সেইটাকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সমালোচনাকে ঘিরেই মূলত আজকের এই মামলার যে রায়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত গত 26শে মার্চ সিরাজগঞ্জ একটি অনুষ্ঠানে মূলত ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে ঘিরে আমির হামজা, তিনি মূলত এমপি যিনি রয়েছেন, তিনি মূলত কুষ্টিয়াতে একটি মসজিদে তাকে নিয়ে সমালোচনা করেন। সেই সমালোচনা এবং বিভিন্ন রকম তার বক্তব্যকে কটূক্তি করেন। সেই কটূক্তিমূলক বক্তব্যকে ঘিরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম নানা রকম ঝড় ওঠে এবং যেটাকে ঘিরেই মূলত কিন্তু সিরাজগঞ্জ যে আদালত, সেই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির কর্নেল, তিনি মূলত সিরাজগঞ্জ চৌহালি আমলি আদালতে একটি মানহানিমূলক মামলা করেন। সেই মামলায় মূলত তখনকার বিচারক যিনি রয়েছেন, বিচারক সুমন ভূঁইয়া, তিনি মূলত আমির হামজাকে এই আদালতে হাজির হওয়ার জন্য একটি নির্দেশনা দেন। মূলত আজকে সেই নির্দেশনার মোতাবেক আজকে তাকে হাজির হওয়ার কথা ছিল, যদিও আজকে সেখানকার কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তিনি কিন্তু সেখানে আসেননি। যে কারণে মূলত আজকের যে এই রায়টি, সেটা হচ্ছে আজকের যিনি বিচারক রয়েছেন অর্থাৎ সুমন
কর্মকার, তিনি মূলত আজকে এই আমির হামজাকে যথাসময় উপস্থিত না হওয়ার জন্য তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু তার সেই গ্রেপ্তারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে আবারও কিন্তু সমালোচনা ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত এই ইকবাল হাসান মাহমুদ টুকুকে ঘিরে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য সিরাজগঞ্জের যারা মানুষরা রয়েছেন এবং সিরাজগঞ্জের যারা ইকবাল হাসান মাহমুদ টুকুর সমর্থক রয়েছেন তারাও কিন্তু আজকে আদালত প্রাঙ্গণে এসেছিলেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে একজন সংসদ সদস্য তার কাছ থেকে এই ধরনের কটূক্তিমূলক বক্তব্য তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং এটার জন্য যদি উচ্চ আদালতেও যেতে হয় সিরাজগঞ্জের তারা মূলত যাবেন এবং যিনি বাদী রয়েছেন কর্নেল, তার সাথে কথা হয়েছেন আমার, তিনি বলেছেন যে মূলত এই বিচারটা তিনি চাচ্ছেন এবং মূলত বলছেন যেটি যে একজন মাননীয় সংসদ সদস্য হয়ে সে কী করে একজন মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কথা বলতে পারেন এবং তারা একই সংসদে একই জায়গায় তারা বসে দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা সমালোচনা করেন, সেই জায়গা থেকে একজন ব্যক্তির বিরুদ্ধে কিভাবে এই ধরনের আলোচনা হয় সেটি আসলে কোনোভাবেই সিরাজগঞ্জের মানুষ হিসেবে তার কাছে গ্রহণযোগ্য হয়নি। বিধায় তিনি কিন্তু আসলে এই মামলাটি দায়ের করেছেন এবং এই মামলার ক্ষেত্রে কিন্তু আজকে মূলত তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এখন পর্যন্ত আসলে আমির হামজা যিনি রয়েছেন তার সাথে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পাইনি, অর্থাৎ তার কোনো বক্তব্য আমরা এই পর্যন্ত নিতে পাইনি। হয়তো তার বক্তব্যটা নিতে পারলে আমরা হয়তো বা বিস্তারিত দর্শককে জানাতে পারতাম। তবে এই মামলাটি গ্রেপ্তারি পরোয়ানা আসলে কতক্ষণ নাগাদ সেই তার সংশ্লিষ্ট থানায় গিয়ে পৌঁছবে সেটি বিষয়ে আমরা অবশ্যই খোঁজখবর রাখছি, প্রিয় দর্শকদেরকে আমরা জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত আদালত চত্বরে সিরাজগঞ্জের অর্থাৎ ইকবাল হাসান মাহমুদ টুকুর যারা সমর্থক রয়েছেন তারা রয়েছেন এবং ইতিমধ্যেই যে সমস্ত এই মামলার যে সমস্ত নথিপত্র সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো বা যার দপ্তরে সেটি চলে যাবেন। আমরা এখন পর্যন্ত জানি যে সিরাজগঞ্জের এই মামলাকে ঘিরে অনেকটাই সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এইমাত্র একটা ব্রেকিং খবর হচ্ছে, মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এই আমির হামজা এখন কুষ্টিয়া 3 আসনের এমপি, জামাতের এমপি। কি ব্যাপারে 13ই এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে একটা মন্তব্য করছিল। তিনি বলছিলেন যে জেলা প্রশাসকের বিরুদ্ধে 20 থেকে 30 কোটি টাকা দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তুলেছেন তিনি। এই বক্তব্যের জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে বলা হয় গত 27শে মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে এমপি আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য 20 থেকে 30 কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং এই জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এর আগে জ্বালানি মন্ত্রী টুকুকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী আখ্যা দিছে। তারপরে সম্ভবত রুমিন ফারহান, তিনিও তাকে একটু কটাক্ষ করা এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। এছাড়া তার অনেক কি মান্দাকিনীর চেহারা দেখেছেন, কি তার চেহারা, এই সমস্ত মানে ওয়াজ মাহফিলে এত বিতর্কিত বক্তব্য, এত নিম্ন রুচির নিম্ন কথাবার্তা, এই মানুষটাকে কেন পিক করলো জামাত? জামাতের তো ক্যাডার ভিত্তিক দল, তার হতে পারে আপনি মানে ধর্মভিত্তিক কোনো দলকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু জামাতের তো কিছু গুণাগুণ আছে। তাদেরকে বলা হয় তারা বেশ বুদ্ধিমান, তারা পড়াশোনা করে, তাদের মধ্যে ভদ্রতা আছে, নম্রতা আছে, তারা দুর্নীতি মুক্ত, অনেকেই অধিকাংশই তাদের সেই ইমেজটা আছে। সেই ইমেজটাই তো ছিল তাদের এতে বিএনপির বিপরীতে। কিন্তু আমির হামজাকে যখন নাকি নমিনেশন দেয় তখনই আমি অবাক হয়েছি যে এই মানুষটা কিভাবে জামাত সিলেক্ট করলো, যার কথাবার্তা আচরণ খুবই মানে কি বলবো, মানে এটা মানানসই না। সে একজন নীতি নির্ধারক হয় কি করে, জামাত তাকে প্রমোট করে কি করে? কালকে দেখেন একটা ঘটনা বলি, কোন একটা বাসায় শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, তার সাথে প্রবীণ জামাত নেতা এবং এমপি, 91 সালের এমপি, জামাতের মধ্যে এখন 4 জন, তার সাথে কথাবার্তায় তিনি বলছিলেন 4 জনের সংসদের অভিজ্ঞতা আছে, বাকি সবাই নতুন। বিএনপির মধ্যে 40 জন, বাকি সবাই নতুন। ছাত্ররা তো সবাই নতুন। বললো
আমি বললাম কেমন ফিল করছেন? বললো যে যত যাই বলেন না কেন, এইরকম স্বস্তির পার্লামেন্ট আর আগে কখনো পাইনি। এরকম সবকিছু বলা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, বিতর্ক করা যাচ্ছে। আমরা বিরোধী, এইরকম শক্তিশালী বিরোধী অবস্থানে কখনো আসবো আমরা চিন্তা করিনি। বিএনপিও যে ব্যাক করতে পারবে ক্ষমতা এইভাবে, তারাও চিন্তা করতে পারেনি। সব মিলায় যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, এটা তো হবেই, কিন্তু মানে এটা একটা অসাধারণ, এটা অন্যরকমের। তরুণরা আছে, আমরা আছি, বিএনপি আছে, মানে একটা নিশ্চিত পরিবেশ, নিরাপদ, স্বস্তিদায়ক একটা পরিবেশ। দেখেন, কোনো অশান্তি দেখলাম না, খুবই মানে বুদ্ধিদীপ্ত তার কথাবার্তাগুলো, ভালো লাগলো। যে তিনি একেবারে উড়াই দিলেন না, মানে বিএনপিকে গালাগালি করলেন না, সবার প্রতি সম্মান রেখে তিনি কথাবার্তাগুলি বললেন। কিন্তু তার বিপরীতে এই যে কুষ্টিয়া 3-এর আমির হামজা, কেমনে আমির হামজা তিনি তো রেশমিকা মান্দানা থেকে শুরু করে বলিউডের অনেক নায়ক নায়িকা, বাংলাদেশের অনেক নায়ক নায়িকা এবং বাংলাদেশের অনেককে নিয়েই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে তোলপাড় সৃষ্টি করেছিলেন। এবং আমরা এক পর্যায়ে বলতে শুনেছি জামাত নেতাদের যে তার মাথায় শেখ হাসিনা যে পরিমাণ তাকে টর্চার করেছে, তার মাথায় একটু সমস্যা হয়েছে। দর্শক মণ্ডলী, অবশেষে কি তিনি ফেঁসে যাচ্ছেন? যে মামলা, মানহানির মামলা, যে কটূক্তির মামলা করা হয়েছে তার বিরুদ্ধে, এই মামলাটা করা হতো না তিনি যদি এই কটূক্তিটা না করতেন, এবং তিনি গ্রেফতারও হতেন না তিনি যদি হাজিরাটা দিতেন। তিনি হাজিরা দেন নাই, তিনি তোয়াক্কা করেন নাই। তো যাই হোক, তিনিও একজন বর্তমানে সংসদ সদস্য, ভালো একটা পজিশনে আছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি করতে পারেন, এই মামলা থেকে মুক্তি পান কিনা। তো যাই হোক, লিখবেন আপনারা কে কে মুফতি আমির হামজার আসলে মুক্তি চাচ্ছেন বা